মাননীয় সভাপতি, মঞ্চে যারা আছেন বা সুভাষদাও এতক্ষণ এখানে ছিলেন, পাশেই হয়তো আছেন, আমাদের শ্রদ্ধেয় নেতা এবং বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব, আপনারা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, আমার গুরুজনেরা, আমার ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা, দেখুন, আমি বলতে আসার আগে এই যে অনুভব, চোরেদেরকে নিয়ে গান গাইছিল, এরকম চোরেদেরকে নিয়ে তো অনেক গান আমাদের এখানে হয়, মিটিং হয়, মিছিল হয়, আমরাও এত করলাম। সত্যি কথা বলুন তো, এই চোরগুলোকে নিয়ে গান গেয়ে, এদেরকে নিয়ে মিটিং করে, মিছিল করে গালাগাল দিয়ে কোনো লাভ আছে? এদের লজ্জা শরম বলে কোনো জিনিস আছে? এই যে মগরাহাটে আশপাশে এই কয়েকদিনের মধ্যেই আপনারা আম পাড়তে শুরু করে দেবেন, অনেক গাছে আম পেকে গেছে, এই চত্বরে অনেক জায়গায় ভালো আম হয় গাছে। আমি আপনাদেরকে বলছি, যখন ছোট ছিলাম আমাদের পাড়াতে এরকম দু একটা আম গাছ ছিল। এরকম গরমকালে বিকেলবেলা খেলা শেষ হওয়ার পরে, ঠিক এরকম সময় যখন বিকেল শেষ হয়ে সন্ধ্যে শুরু হচ্ছে, খেলা হয়ে গেছে, এবার বন্ধুরা মিলে মাঝে মধ্যে এরকমভাবে কারোর বাগানে পাঁচিল লোককে আম চুরি করতে ঢুকতাম। তখন কত 5-6 বছর, 7 বছর বয়স, পরে 8 বছর বয়স। তখন বিশ্বাস করুন, আম চুরি করতে গিয়ে ধরা পড়লে তারপরে লজ্জায় আর 7 দিন বাড়ি থেকে বেরোতাম না। ওইটুকু বয়সে মনে হতো যে রাস্তা দিয়ে হাঁটবো, পাড়ার লোকের দেখে দূর থেকে নিজেদের মধ্যে বলা বলি করবে, দেখো ছেলেটা যাচ্ছে, ছেলেটা চোর, আগের দিন আম চুরি করছিল। ওইটুকু বয়সে এইটুকু বোধ ছিল। আম চুরি করতে গিয়ে ধরা পড়লে লজ্জায় বাড়ি থেকে বেরোতাম না, লোককে মুখ দেখাতাম না 7 দিন। আর এই তৃণমূলের মালগুলোকে দেখি গরু চুরি করে, বালি চুরি করে, কয়লা চুরি করে, লোকের চাকরি চুরি করে, তারপরে না আছে লজ্জা, না আছে শরম, আবার দাঁত বার করে মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দেয়। মানে কতগুলো বেহায়া মরলে একটা তৃণমূল জন্মায় বলুন তো? কি হবে, কি হবে এদেরকে নিয়ে গান করে, এদেরকে নিয়ে মিটিং করে, মিছিল করে, যদি না ঘাড় ধাক্কা দিয়ে এগুলোকে সরকার থেকে তাড়ানো গেছে, পঞ্চায়েত থেকে তাড়ানো গেছে, পুরসভা থেকে তাড়ানো গেছে, যতক্ষণ না ঘাড় ধাক্কা দিয়ে এগুলোকে জেলের ভেতর ঢোকানো গেছে। কি হবে? 100টা মিটিং মিছিল করে কোনো লাভ নেই যদি এদেরকে ভোটে না হারানো গেছে। এদেরকে ভোটে হারাতে হবে, এদেরকে এই মগরাহাটে, জয়নগরে এদেরকে ভোটে হারাতে হবে, বাংলায় এদেরকে ভোটে হারাতে হবে, নাহলে মুক্তি নেই। দেখুন, আমি শুনলাম কদিন কালকে বোধ হয় এখানে এক গরুচোর ভাইপো আসবে মিটিং করতে। এবার আমি জানতাম খেপা সার লাল রং দেখলে চটে যায়। এখন এই যত ভোট এগোচ্ছে, যত বামপন্থীদের কংগ্রেসের মিটিংয়ে মিছিলে মানুষের ভিড় বাড়ছে, তখন এই গরুচোর ভাইপোর অবস্থা হয়েছে খেপা সারের মতো। পুলিশও বুঝে গেছে, তৃণমূলের লোকেরাও বুঝে গেছে, কর্মীরাও বুঝে গেছে, আমাদের ভাইপো খেপা সার হয়ে গেছে। যেদিন যে এলাকায় মিটিং করতে যাবে, দরকার হলে সিপিএম এর হাতে পায়ে ধরে বলতে হবে, আরএসপি কে, ফরওয়ার্ড ব্লককে হাতে পায়ে ধরে বলতে হবে, লাল পতাকাগুলো সরিয়ে নাও, আমাদের ভাইপো আসছে, লাল রং দেখলে খেপে যাচ্ছে। কিন্তু আমরা বলছি, ওই দিন গেছে যেদিন তৃণমূলের নেতা মন্ত্রীরা আসবে বলে পুলিশের কথায়, তৃণমূলের কথায় এলাকার থেকে লাল পতাকা খুলে নেওয়া হবে। মগরাহাট হতে পারে, বাংলার যে কোনো পাড়া, যে কোনো গলি হতে পারে, মাথা উঁচু করে প্রতিটা গলির মুখে, হাটে, বাজারে, কলে কারখানায় লাল পতাকা উঠছে, লাল পতাকা উঠবে। আর কারোর যদি আপত্তি থাকে, দিদিকে আর দিদির গরুচোর ভাইপোকে বলছি, আপনাদের যদি আপত্তি থাকে লাল পতাকা দেখতে, আপনি প্রথম নন, আপনার আগে আর এক নেতা ছিল জ্যোতিপ্রিয় মল্লিক, তারও এরকম ভাবে খুব আপত্তি ছিল লাল পতাকায়, লাল রঙে। ক্ষমতা এসে মঞ্চে দাঁড়িয়ে বলেছিল সিপিএম এর যেন একটা লাল পতাকা এলাকায় বাধা না হয়। কোন চায়ের দোকানে যদি সিপিএম এর লোকের সঙ্গে দেখা হয়, পাশে বসে চা খাবেন না। কোনো বিয়ের বাড়িতে গেলে কোনো সিপিএম এর লোকের সাথে পাশে বসে নেমন্তন্ন খাবেন না, বিয়ের বাড়িতে খাওয়া দাওয়া করবেন না। চারদিকে যেন ত্রিসীমানায় কোথাও সিপিএম না থাকে, কোথাও বামফ্রন্ট না থাকে, কোথাও লাল পতাকা না থাকে। ও একটা লাল পতাকা মুক্ত পরিবেশ চেয়েছিল। 10 বছর পরে বিধাতা মুখ তুলে চেয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিককে এমন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে যেখানে তৃণমূলের পতাকা আছে, লাল পতাকা নেই, জেলখানা। ওই জেল হচ্ছে পশ্চিমবাংলার একমাত্র জায়গা যেখানে গেলে আপনি খালি তৃণমূলের পতাকা দেখবেন। হাতে তৃণমূলের পতাকা নিয়ে কেউ গড়ি চুরি করে চলে গেছে, কেউ তৃণমূলের পতাকা নিয়ে কয়লা চুরি, বালি চুরি, চাকরি চুরি করে চলে গেছে। একটা লাল ঝান্ডা দেখবেন না, কেন যে হাতে আমরা লাল ঝান্ডা ধরি সেই হাতে আমরা চুরির টাকা ধরি না, চুরি করে আমরা জেলে যাই না। জেলখানার ভেতর লাল পতাকা নেই। কোনো ভাইপোর যদি মনে হয় যে এলাকায় আমি জমিদার আসছি, তাই এলাকা থেকে
সমরেন্দ্রনাথ মণ্ডলের প্রচারের ঝান্ডা খুলে ফেলতে হবে, লাল ঝান্ডা খুলে ফেলতে হবে, তাহলে বলছি মগরাহাটে আপনার এই স্বপ্ন পূরণ হবে না। কিন্তু আপনার স্বপ্ন পূরণ করে দেওয়ার জন্য প্রেসিডেন্সি জেলের দরজা খোলা আছে। একদিন ধরে বিজেপির কোলে বসে অনেক ঝোল খেয়েছেন, একটা বার যদি সুযোগ পেয়েছি পিসিআর ভাইপোকে লাল ঝান্ডা মুক্ত জেলখানার মুখ দর্শন করিয়ে তারপরে আমরা বিশ্রাম নেব। এবার আমরা অনেক দিন ধরে বলে এসেছি তৃণমূলের চুরিকে বরদাস্ত করা যাবে না, তৃণমূলের চুরিকে সহ্য করা যাবে না। ওরা বুঝিয়ে গেছে, হাটে বাজারে বলেছে, কানে কানে বলেছে, লোকের কাছে গিয়ে বলেছে, আরে নেতারা 2 পয়সা চুরি করবে, তৃণমূল এসছে 2 টাকা চুরি করবে, তাতে কি আছে? তুমি তোমার কাজটা পেয়ে যাচ্ছ কিনা দেখো, তোমার কাজটা হয়ে যাচ্ছে কিনা দেখো। তোমার টাকা থেকে তো চুরি হচ্ছে না, বাকি নেতারা কাটমানি খাবে, বালি তৈরির টাকা থেকে কাটমানি খাবে, রাস্তার টাকা থেকে কাটমানি খাবে, এখান থেকে ওখান থেকে টাকা খাবে, ওই নিয়ে মাথা ঘামিও না, তুমি তোমারটা বুঝে নাও। আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম তৃণমূলের চুরিকে হালকাভাবে নেওয়া যাবে না। তৃণমূলের প্রতিটা চুরি সরাসরিভাবে আপনার আমার ক্ষতি করে। তৃণমূল যখন বালি চুরি করেছে, প্রশ্ন খালি এইটা নয় যে কতগুলো তৃণমূলের নেতা কোটি কোটি কোটিপতি হয়ে গেছে, তার থেকে বড় প্রশ্ন আমাদের রাজ্যে নদীর ভাঙন বেড়েছে। খেটে খাওয়া মানুষের ঘর চোখের পলক পড়ার আগে, আগের দিন রাত্রির বেলা যে মানুষটা নিজের ঘরে নিজের সংসারকে নিয়ে রাত্রিরে ঘুমোতে গেছিল, পরের দিন কাজে বেরিয়েছে সকালবেলা, দুপুরবেলা বাড়ি ফিরে দেখেছে তার ঘরটা গঙ্গার তলায় চলে গেছে। ওদের বালি চুরি মানুষের ঘর ভেঙেছে। যখন ওরা চাকরি চুরি করেছে, প্রশ্ন খালি এইটা নয় যে কতগুলো লোক চাকরি বিক্রি করে বড় লোক হয়েছে, প্রশ্ন হচ্ছে ওরা চাকরি চুরি করেছে বলে যে ছেলে মেয়েদের চাকরি পাওয়ার কথা ছিল তারা দিনের পর দিন রাস্তায় বসে অনশন করেছে। তার থেকে বড় কথা, আমার আপনার ঘরের সাধারণ ঘরের ছেলে মেয়েগুলো স্কুলে গেছে পড়াশোনা করতে। বামফ্রন্ট সরকার ছিল, একসময় সুভাষ দ্বারা সরকার চালিয়েছেন, ওনারা বলেছিলেন রাজ্যের বামফ্রন্ট সরকার হয়তো সবার বাড়ি সোনায় মুড়িয়ে দিতে পারবে না, সবার বাড়ির উঠোনকে রূপে মুড়িয়ে দিতে পারবে না, কিন্তু বামফ্রন্ট এইটুকু দায়িত্ব নেবে, বড় লোকের ছেলে স্কুলে পড়বে, গরিবের ছেলে মেয়ে স্কুলে যাবে না। এই জিনিস চলবে না বামফ্রন্ট থাকলে। গরিবের ছেলে মেয়ে, সাধারণ পরিবারের ছেলে মেয়েও সে স্কুলে যাবে, যোগ্য শিক্ষকের কাছে ভালো করে পড়াশোনা করবে। তৃণমূল স্কুলের চাকরি চুরি করেছে মানে খালি এই নয় যে কতগুলো চাকরি চোর তারা বড় লোক হয়েছে। প্রশ্ন হচ্ছে আমার ঘরের আব্বার ঘরের ছেলে মেয়েরা যখন পড়াশোনা করতে গেছে, স্কুলে গিয়ে ক্লাসে বসেছে, যোগ্য শিক্ষকের বদলে টাকা দিয়ে চাকরি কেনা মূর্খদের কাছে আমাদের ঘরের ছেলে মেয়েরা পড়াশোনা করতে বাধ্য হয়েছে। তাদের জীবনের, তাদের ভবিষ্যতের সর্বনাশ করেছে তৃণমূলের সরকার। এই মগরাহাটে খালি প্রশ্ন এইটা নয় যে কতগুলো তৃণমূলের নেতা এখানে 20 মদ বিক্রি করেছে, চোলাই মদ বিক্রি করে নিজেরা বড় লোক হয়েছে। ওদের ওই পাপের চোলাই মদ খেয়ে সাধারণ গরিব মানুষ এখানে পোকামাকড়ের মতো মরেছে এই মগরাহাটে। তাদের লাশের উপর দিয়ে তৃণমূলের নেতারা কোটিপতি হয়েছে। ওদের চুরি আমাদের ক্ষতি করেছে, সাধারণ পরিবারকে ভাসিয়ে দিয়ে গেছে। প্রশ্ন খালি এইটা নয় যে তৃণমূলের কতগুলো নেতা খালি বেআইনি লটারি কোম্পানির কাছ থেকে ইলেকট্রাল বন্ডে 2 নম্বরই টাকা খেয়েছে। প্রশ্ন হচ্ছে এইটা, পশ্চিমবাংলায় কলকারখানা নেই, চাকরি বাকরি হয়নি, মজুরি পাওয়া যায় না, কাজ করে বসে আছে মানুষ, বাড়িতে মজুরি নেই, কোনো উপার্জন নেই, কৃষকের ফসলের দাম নেই। এমন সময় পাড়ার মোড়ে মোড়ে জাল লটারির দোকান হয়েছে, লটারির টিকিট বিক্রি করে খেটে খাওয়া মানুষকে স্বপ্ন দেখানো হয়েছে। তোমার চাকরি বাকরি হচ্ছে না, তোমার কলকারখানায় কাজ পাওয়ার সুযোগ নেই, তোমার এলাকায় 100 দিনের কাজের বন্ধ, জব কার্ড বন্ধ, যদি বা তুমি কাজ পেয়েছো কাজের মজুরি পাবে না, কি করবে? লটারির টিকিট কেন, লটারির টিকিট কেন, তুমি রাতারাতি বড় লোক হয়ে যাবে। এই করে জাল কোম্পানির কাছ থেকে লটারির টিকিট কেনানো হয়েছে খেটে খাওয়া গরিব মানুষকে। তার দাম দিয়েছে সাধারণ পরিবারগুলো। একটার পর একটা পরিবার নিঃস্ব হয়ে গেছে, ভেসে গেছে। বাড়ির মহিলারা নিজের বাড়ির ভেতর চোখের জল ফেলেছেন, একটার পর একটা পরিবার ভেসে গেছে খালি তৃণমূলের জাল লটারি কারবারের মতো। আর গতকাল আমরা কি দেখলাম? তপশিলি সমাজের মানুষের জন্য ওবিসি মানুষের সার্টিফিকেট। আমরা বামপন্থীরা গর্ব করে বলতে পারি, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, খেটে খাওয়া মানুষ, তপশিলি সমাজের মানুষ চাকরিতে, শিক্ষায় তাদেরকে এগিয়ে দিতে হবে, সুযোগ দিতে হবে। হিন্দু সমাজের মধ্যে তপশিলি অংশের মানুষের জন্য সংরক্ষণের সুযোগ আমরা লড়াই করেছিলাম, চালু করে রাখতে পেরেছিলাম। অনেক চেষ্টা হয়েছে বন্ধ করার, আমরা কোনোদিন বন্ধ করতে দিইনি। কিন্তু আমরা এটাও বলেছিলাম, মুসলমান সমাজের মানুষের মধ্যে যে মানুষটা তাদের কাজ করেন, যে মানুষটা জুতো সেলাই করার কাজ করেন, যে মানুষটা
তপশিলি সমাজের অন্তর্ভুক্ত হওয়ার কথা, ওবিসি সমাজের অন্তর্ভুক্ত হওয়ার কথা। পেশাগতভাবে তিনিও পিছিয়ে পড়া, সামাজিকভাবে তিনিও পিছিয়ে পড়া, তার জন্য কোনো সংরক্ষণের সুযোগ নেই, তার জন্য চাকরিতে পড়াশোনায় কোনো সংরক্ষণের সুযোগ নেই। আমাদের হাতে কোনো উপায় ছিল না, আইন ছিল না। যখন আমাদের দেশে রঙ্গনাথ মিশ্র কমিশন সেই সুযোগ করে দিল, মুসলমান সম্প্রদায়ের মধ্যেও তপশিলি অংশের মানুষের জন্য, ওবিসি অংশের মানুষের জন্য সংরক্ষণের সুযোগ। গোটা ভারতের প্রথম রাজ্য পশ্চিমবঙ্গ, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, সুভাষ নস্করদা ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। প্রথম রাজ্য পশ্চিমবাংলা যারা রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ মেনে মুসলমান সমাজের মধ্যেও ওবিসির এই সংরক্ষণের সুযোগ চালু করেছিল। আপনারা দেখলেন তৃণমূল কংগ্রেস এসে কি করলো? গরু, কয়লা, বালি বেচে শান্তি হয়নি, ওবিসি সার্টিফিকেটও বেচে পয়সা খাওয়া শুরু করলো। পয়সা খেয়ে 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 আজকে এমন অবস্থায় আসলো, গতকাল আদালত রায় দিয়ে দিয়েছে 2010-এর পর থেকে, নতুন সরকার আসার পর থেকে যত ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, একটা সার্টিফিকেট আর বৈধ নয়। কোনো সার্টিফিকেট কোনো ক্ষেত্রে আর কোনো মানুষের কাজে লাগবে না। আমরা পঞ্চায়েতে তপশিলি সমাজের জন্য সংরক্ষণ চালু করেছিলাম, আমরা পুরসভায় তপশিলি সমাজের মানুষের জন্য সংরক্ষণ চালু করেছিলাম, আমরা বছরের পর বছর লড়াই করে বিধানসভায়, লোকসভায় তপশিলি সংরক্ষণ সেই হক আদায় করে এনেছিলাম। আমরা বলেছিলাম আমরা বেসরকারি চাকরিতে, বেসরকারি শিক্ষাতেও এই সুযোগকে প্রসারিত করতে চাই। আর তার বদলে তৃণমূল কি করলো? যে মানুষের এই সুযোগ পাওয়ার কথা, যে মানুষ সুযোগ পাচ্ছিলেন, ওদের চুরির জন্য সেই মানুষের সুযোগও বন্ধ হয়ে গেল। আপনাদেরকে বলছি, বন্ধ হবে না বলুন তো? আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, আপনারা আমার থেকে ভালো জানেন। এই যে পঞ্চায়েত ভোটগুলো হচ্ছে, একটার পর একটা এসসি এসটি রিজার্ভ যে আসনগুলো রয়েছে করে পঞ্চায়েতে দাঁড়িয়েছে, পঞ্চায়েতের মেম্বার হয়েছে, পঞ্চায়েতের বোর্ডের সভাপতি হয়েছে, একটার পর একটা এলাকায়। আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, আমাদের রাজ্যের একটা জেলা উত্তর দিনাজপুর, জেলার সভাধিপতি আসনটা তপশিলি সমাজের জন্য সংরক্ষিত। আপনারা চিন্তা করতে পারবেন না, ওবিসি রিজার্ভ এই বছর হয়েছে। আপনারা জেনে অবাক হবেন, হয়তো অনেকে জানেন, ওই জেলা থেকে তৃণমূলের এমএলএ গৌতম পাল, তার বউ পম্পা পাল 2013 যখন পঞ্চায়েত ভোট হয়েছিল, যে কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন, সেই কেন্দ্রটা, যে আসন থেকে দাঁড়িয়েছিলেন, সেই সিটটা ছিল এসটি রিজার্ভ, তপশিলি জাতির রিজার্ভ আসন। এসটি সার্টিফিকেট নিয়ে 2013 সালে সেখান থেকে দাঁড়িয়েছিলেন, জিতেছিলেন, মেম্বার হয়েছেন। এই বছর তাকে হতে হবে জেলা সভাধিপতি, অন্য আসন থেকে দাঁড়িয়েছে, সেই আসনটা এবছর ওবিসি রিজার্ভ। 2013 সালে ভদ্রমহিলা এসসি রিজার্ভ আসন থেকে এসসি সার্টিফিকেট নিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। এই এক মহিলা 10 বছর পরে লোকের দল পাল্টে যাচ্ছে। তৃণমূলের আমলে আমরা দেখছি একই বিধায়ক, সে বিধানসভার ভেতর বলছে আমি বিজেপি, বাইরে বেরিয়ে বলছে আমি তৃণমূল। এদের দল পাল্টে যাচ্ছে, এদের যে বাপমার নাম পাল্টে যাচ্ছে, দেখে অবাক হলাম। 2013 সালে যে ছিল এসসি, 2023 সালে সেই জাল ওবিসি সার্টিফিকেট বার করে এখন জেলা পরিষদের মেম্বার হয়েছে, জেলা সভাধিপতি হয়েছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। এইটা করতে গিয়ে কি করলো? সত্যিকারের একজন এসসি এসটি ওবিসি পরিবারের মানুষ, যার সামাজিক ন্যায়ের জন্য, যার সামাজিক লড়াইয়ের জন্য ডক্টর বি.আর. আম্বেদকর থেকে শুরু করে আজকে পর্যন্ত ভারতের মাটিতে নীল ঝান্ডা, লাল ঝান্ডা একসঙ্গে লড়াই করেছে, এতগুলো মানুষকে মমতা ব্যানার্জির দলের লোক পয়সা খেয়ে সর্বনাশ করে দিল, পথে বসিয়ে দিল। বলুন তো, এদের আর কত বাড়াবাড়ি, এদের আর কত চুরি, এদের আর কত শেষরামি আমরা বরদাস্ত করব? তাই আপনাদেরকে বলছি, যেন তেন প্রকারে হোক, একটা বার সুযোগ হাতছাড়া হলে 5 বছর অপেক্ষা করতে হয় পরে সুযোগ পাওয়ার জন্য। সুযোগ হাতছাড়া করা যাবে না, যেন তেন প্রকারে এদেরকে হারাতে হবে। আমরা সমস্ত মানুষের কাছে আবেদন করছি, কোন রকমের ভোট ভাগাভাগির সুযোগ না দিয়ে সমস্ত ভোটকে, এই জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে সমস্ত ভোটকে কোদাল বেলচা চিহ্নে জড়ো করে, এক জায়গায় জড়ো করে আপনারা এখানে সমরেন্দ্রনাথ মণ্ডলকে আপনারা জেতান, আপনারা এখানে বামফ্রন্ট প্রার্থী, আরএসপি প্রার্থী, কংগ্রেসের সমর্থিত প্রার্থীকে আপনারা জেতান। কোন রকম কোনো ভোট ভাগাভাগির সুযোগে যেন তৃণমূল কংগ্রেস সুবিধা না পেয়ে যায়। যারা এর আগে বিজেপিকেও ভোট দিয়েছিলেন, সেই বিজেপিকে ভোট দেওয়া সাধারণ মানুষ, আপনারা আমাদের শত্রু নন। আমাদের লড়াই কতগুলো দাঙ্গাবাজ নেতার বিরুদ্ধে, আমাদের লড়াই কতগুলো মানুষ যারা সাধারণ মানুষের ভোটে জিতে ধর্মের নামে, সম্প্রদায়ের নামে দাঙ্গা করে, আমাদের লড়াই সেই দাঙ্গাবাজদের বিরুদ্ধে। আমাদের লড়াই কোনো সাধারণ বিজেপিকে ভোট দেওয়া কোনো সমর্থকের বিরুদ্ধে, কোনো বিজেপি কর্মীর বিরুদ্ধে নয়। আপনাদের সবাইকে বলছি, কি দিল বলুন তো বিজেপি?
10টা বছর ধরে সরকার চালিয়ে কি দিল আপনাকে, কি দিল আমাদের রাজ্যকে? 10 বছর আগে যখন ওরা ক্ষমতায় এসেছিল, আমি 10 বছর আগের কথা যদি ছেড়েও দিই, আজ থেকে 5 বছর আগে, 6 বছর আগে, বলুন তো যারা এখানে আছেন, যদি দূর থেকেও কেউ আমাদের কথা শোনেন, যারা বিজেপিকে ভোট দিয়েছেন, আপনাকে জিজ্ঞেস করছি, এমন আপনারা কেউ আছেন যিনি আজকে হাত তুলে বলতে পারবেন আজ থেকে 5 বছর আগে, 6 বছর আগে যেমন ছিলেন, যেমন ভাবে আপনার ঘর চলতো, সংসার চলতো, আজকে তার থেকে ভালো আছেন, তার থেকে ভালো করে আপনার ঘর, আপনার সংসার চলছে? আজ থেকে 5 বছর আগে ক টাকা নিয়ে বাজার করতে যেতাম বলুন তো? এখন ক টাকা নিয়ে বাজার করতে যেতে হয়? 500 টাকা নিয়ে বাজারে গেলে কতটা বাজার করে ফিরতাম, আজকে কতটা বাজার করে ফিরতে পারি ওই একই টাকায়? ইলেকট্রিকের বিল কত আসতো বাড়িতে, এখন ক টাকা বিদ্যুতের বিল আসে? রান্নার গ্যাস কিনতাম কত টাকা দিয়ে, এখন ক টাকা দিয়ে রান্নার গ্যাস কিনি? ছেলে মেয়েদের পড়াশোনা করাতে কত খরচা হতো, এখন ক টাকা খরচা হয়? যাতায়াত ভাড়া সারা মাসের কত টাকা লাগতো, এখন কত টাকা লাগে? ওষুধ বিষুধ কিনতে ক টাকা লাগতো, এখন শরীর খারাপ হলে চিকিৎসা করাতে ওষুধ কিনতে ক টাকা খরচা হয়? হিসাব করে দেখলে এমন একটা পরিবার বলতে পারবেন যিনি হাত তুলে বলবেন যে মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে আমার সুবিধা হয়েছে? যেভাবে আপনার খরচা বেড়েছে, যে হারে আপনার খরচা বেড়েছে, আর যেভাবে আপনার উপার্জন বেড়েছে, পাশাপাশি রাখুন তো, যদি 5 টাকা ইনকাম বেড়ে থাকে, তাহলে 50 টাকা সংসার চালানোর খরচা বেড়েছে। একটা পরিবার নেই যারা এর বাইরে আছে। কি হবে এদেরকে বছরের পর বছর দেশের মাথায় বসিয়ে রেখে? তারপরে লজ্জা করে না? এইবার বলতে এসছে নাকি এইবার জিতে নাকি 400 পার করবে। 400 পার মানে কি? কেরোসিন তেল যখন ক্ষমতায় এসেছিল, কেরোসিন তেলের দাম ছিল 35 টাকা, ওটাকে ইতিমধ্যে 200 টাকা পার করে দিয়েছে। এইবার জিতলে 400 পার করে দেবে। সর্ষের তেল 200 পার করে দিয়েছে, 400 পার করে দেবে। সিলিন্ডারের দাম 1200 পার করেছে, এবার 4000 পার করে দেবে। এই হচ্ছে মোদির 400 পার। কি দিয়েছে ওরা আমাদের রাজ্যকে? কি দিয়েছে ওরা আমাদের দেশকে? যে রাজ্যে বামফ্রন্ট সরকারের সময় জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন একটা হেরিকেন নিয়ে খুঁজলে একটা পঞ্চায়েতের মেম্বার খুঁজে পাওয়া যেত না, আজকে সেই রাজ্যে বিজেপির 18টা এমপি ঘুরে বেড়াচ্ছে, ওদের 77টা এমএলএ ঘুরে বেড়াচ্ছে। এত কিছু পেয়েছে পশ্চিমবাংলা থেকে। বিনিময়ে ওরা পশ্চিমবাংলাকে কি দিল? একটা নতুন কেন্দ্রের সরকারের বিশ্ববিদ্যালয়, একটা নতুন কেন্দ্রের সরকারের স্কুল, একটা বড় কারখানা যেখানে আপনার ছেলে মেয়ে কাজ করতে যাবে, একটা নতুন বিদ্যুতের প্রকল্প, একটা কোনো কিছু ওরা সরকারে এসে আমাদের বাংলাকে দিল। মাঝখান থেকে বাংলা থেকে নিংড়ে নিয়ে চলে গেল, বাংলা থেকে লুটে নিয়ে চলে গেল। বাংলার মানুষ 100 দিনের কাজ করেছিলেন। আপনারা জানেন এই 100 দিনের কাজ স্বর্গ থেকে কোনো দেবতা এসে দিয়ে যায়নি। 2004-এ 35 জন বামপন্থী এমপিকে আপনারা জিতিয়ে পাঠিয়েছিলেন এখান থেকে, এই জয়নগর থেকে, মথুরাপুর থেকে, ডায়মন্ড হারবার থেকে, যাদবপুর থেকে। আপনারা 35 জন বামপন্থী এমপিকে আপনারা জিতিয়ে পাঠিয়েছিলেন। গোটা দেশে 61 জন বামপন্থী এমপি আমরা জিতেছিলাম। জিতে আমরা কংগ্রেসকে সমর্থন করেছিলাম। তার বিনিময়ে একটা লালবাতি গাড়ি চাইনি, একটা মন্ত্রী হতে চাইনি। কি বলেছিলাম? আমরা সমর্থন করছি কংগ্রেসকে, তার বিনিময়ে আমাদেরকে মন্ত্রী করতে হবে না, লালবাতি গাড়ি দিতে হবে না, ভারতের মানুষকে, বাংলার মানুষকে, গ্রাম বাংলার মানুষকে 100 দিনের কাজ দিতে হবে, মনরেগা দিতে হবে। তার বিনিময়ে আমরা কংগ্রেসকে সমর্থন করেছিলাম। আমরা লড়াই করে চালু করেছিলাম এই 100 দিনের কাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা টাকা খেয়ে খেয়ে 100 দিনের কাজকে বন্ধ করল। ভোটের আগে 2 বছর ধরে টাকা বন্ধ হয়ে পড়ে আছে। ভোটের আগে এসে ঘোষণা করলেন নাকি রাজ্যের তহবিল থেকে টাকা দিয়ে দেবে। আপনারা জানেন টাকা যদি রাজ্য থেকে দেওয়ার থাকতো 2 বছর ধরে দিতে পারতেন। 2 বছর ধরে দেননি, ভোটের আগে দিয়েছেন। তারা ভোটটা পার হয়ে গেলে টাকা বন্ধ করে দেবেন বলে। আরে আপনি মমতা ব্যানার্জি, বাংলায় এমন কে আছে যে জানে না আপনার দলের লোকেরা চুরি করেছে বলে টাকা বন্ধ হয়েছে? নাহলে মোদির বাবার ক্ষমতা ছিল, ওর বাপের ক্ষমতা ছিল 100 দিনের কাজের টাকা বন্ধ করে। আমরা আপনাকে বলেছিলাম মমতা ব্যানার্জি, আজও দাঁড়িয়ে আপনাকে বলছি, আপনারা তৃণমূল কংগ্রেস আমাদের বিরোধী হতে পারেন, কিন্তু আমাদের লড়াই তৃণমূলের সঙ্গে, আমাদের লড়াই বাংলার মানুষের সঙ্গে নয়। আমরা মমতা ব্যানার্জিকে বলেছিলাম, যদি আপনি মনে করেন অন্যায়ভাবে কেন্দ্রের সরকার আমাদের রাজ্যের টাকা বন্ধ করে দিয়েছে, 100 দিনের কাজের টাকা, আপনি চোরেদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট যেতে পারেন। আপনি বাংলার যারা কাজ করেছেন, বাংলার শ্রমিকদের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারছেন না। আপনি মমতা ব্যানার্জি, আপনার যদি ক্ষমতা থাকে 100 দিনের কাজের টাকা চেয়ে মোদী সরকারের বিরুদ্ধে মামলা করার, চোরেদেরকে বাঁচানোর জন্য আপনি তো কোটি কোটি টাকা খরচা করে মামলা করেন। কিন্তু আজকে
মোদির বিরুদ্ধে মামলা করলে আপনাকে 1 পয়সা খরচা করতে হবে না। আমাদের পার্টির নেতা বিকাশ ভট্টাচার্য বিনা পয়সায় রাজ্যের সরকারের হয়ে মোদির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে মামলা লড়বে। করুন, আপনার ক্ষমতা থাকলে মামলা। করেননি কেন? করেননি তার কারণ অন্য জানেন, আপনারাও জানেন। কেন্দ্র থেকে দল এসেছিল, ইন্সপেকশনের দল, একটার পর একটা জেলা, এই মথুরাপুরে, এই জয়নগরে, এই কুলতলিতে, রায়দিঘিতে, গোটা সুন্দরবনের উপখণ্ড জুড়ে একটার পর একটা এলাকায় দেখছে। আয়লার পরে, আমফানের পরে যতবার এসছে দেখছে সরকারের লিস্ট দেখাচ্ছে অমুক জায়গায় নাকি পুকুর কাটা হয়েছে। গিয়ে দেখছে যেখানে পুকুর কাটার কথা সেখানে তৃণমূল নেতা 4 তলা বাড়ি দাঁড়িয়ে আছে। কাগজে কলমে একটা জায়গায় দেখাচ্ছে, আপনাদের দক্ষিণ 24 পরগনায় দেখাচ্ছে যে এখানে পুকুর কাটা হয়েছে, নতুন পুকুর। ম্যাপ ধরে সেখানে গিয়ে দেখছে যেখানে পুকুরটা থাকার কথা সেটা বঙ্গোপসাগরের মাঝখানে। বঙ্গোপসাগরের মাঝখানে নাকি মমতা ব্যানার্জির দল পুকুর কেটেছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। বন্ধ হবে না টাকা। এই যে আমফানের পরে দেখিয়েছে নাকি 25 লাখ টাকার ম্যানগ্রোভ লাগানো হয়েছে সুন্দরবনের একটা এলাকায়। 25 লাখ টাকার ম্যানগ্রোভ। 1 মাস পরে ইন্সপেকশনের দল গেছে, গিয়ে দেখছে ধুধু ফাঁকা মাঠ। কোথায় গেল 25 লাখ টাকা? বলে ছাগল এসে সব চারা খেয়ে চলে গেছে। 25 লাখ টাকার চারা নাকি ছাগল খেয়ে গেছে। বলুন তো, 25 লাখ টাকার চারা খাওয়া ছাগল কে না জানি। এই ছাগল খাটালে থাকে না, খোঁয়ারে থাকে না, এই ছাগল নবান্নে থাকে আর কালীঘাটে থাকে। এই ছাগলের কাছ থেকে, এই মানুষের টাকা চুরি করা লুটেরাদের কাছ থেকে যদি বাংলাকে মুক্ত না করা গেছে, তাহলে একটার পর একটা ভোট আসবে। 2 দিনের জন্য লোককে বলা হবে টাকা দিচ্ছি, ভোট শেষ হয়ে যাবে, আবার 2 বছরের জন্য খেটে খাওয়া মানুষের টাকা বন্ধ। আজকে লজ্জা করেন একটা সরকার এত নিচে নামতে পারে? আপনারা চিন্তা করুন, শেখ শাহজাহানের মতো একটা ক্রিমিনাল লোকের জমি লুট করেছে, লোকের খালে জল, লোকের জমিতে নোনা জল ঢুকিয়ে জমিকে নষ্ট করে জমি দখল করেছে, ভেড়ি বানিয়েছে। বাড়ির মা বোনেদেরকে, বাড়ির মহিলাদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে রাতের পর রাত অত্যাচার করেছে। এরকম শাহজাহানের মতো একটা গুন্ডা বদমাইশ ক্রিমিনালকে বাঁচানোর জন্য পর্যন্ত মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট অব্দি লড়াই করলেন। হাইকোর্ট বলে দিল শাহজাহানকে সিবিআই এর হাতে দিতে হবে। 1 ঘন্টা লাগলো না, হাইকোর্ট বলার 1 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে মামলা করে দিল মমতা ব্যানার্জি শাহজাহানকে বাঁচানোর জন্য। যে শাহজাহানকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে, সে আপনার 100 দিনের কাজের টাকা চাইতে আজ অব্দি সুপ্রিম কোর্টে গেল না। বলুন, এদেরকে বরদাস্ত করবেন? আপনাদেরকে বলছি, এই ভোট ভাগাভাগি করে এদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। আপনারা সবাই জানেন জয়নগর বিজেপি জিতবে না। জয়নগরের যে সামাজিক বিন্যাস, জয়নগরের যে রাজনৈতিক বিন্যাস, এখানে বিজেপি লড়তে পারে। এখানে বিজেপি জেতার জন্য লড়ছে না, হয়তো বলবে আমাদের 2% ভোট বাড়লে এটা আমাদের আনন্দ। বিজেপি বলবে ওদের আনন্দ হতে পারে, আমি দোষ দিচ্ছি না। রাজনৈতিক দল আমরা যে লড়ছি 42 আসনে, 42টাই কি আমরা জিতবো? আমরাও সব আসন জিতবো না, কিছু আসন জিতবো, কিছু আসনে হারবো। কিন্তু আমরা চাই যেখানে হারবো সেখানেও আমাদের ভোট বাড়ুক। বিজেপিকে আমরা দোষ দিচ্ছি না, কিন্তু একজন সাধারণ মানুষকে বলছি, বিজেপির ভোট বাড়ানো বিজেপির লক্ষ্য হতে পারে, কিন্তু আপনার যদি লক্ষ্য হয়ে থাকে তৃণমূলকে হারানো, তাহলে আপনারা জানেন যদি ঘাসফুল চিহ্নকে জয়নগরে কেউ হারাতে পারে তা হচ্ছে কোদাল বেলচা চিহ্ন, তাহলে তা হচ্ছে বামফ্রন্টের প্রার্থী সমরনাথ মণ্ডল। এক জায়গায় সব ভোটকে আপনারা জড়ো করুন, এক জায়গায় সব ভোটকে আপনারা জড়ো করে তৃণমূলকে আপনারা হারান। আমরা হারাতে চাই তৃণমূলকে, আমরা বিজেপিকে হারাতে চাই। খালি তৃণমূল চোর বিজেপি দাঙ্গাবাজ বলে নয়, কতগুলো কাজ আমরা করতে চাই, যে কাজগুলো করার জন্য আপনাদের সমর্থন চাই। যদি আমরা আপনাদের আশীর্বাদে সমরেন্দ্রনাথ মণ্ডল সহ যেখানে যেখানে আমাদের বামপন্থী এমপিরা জিতে পার্লামেন্টে যাবেন, যদি আমাদের কাছে সুযোগ আসে মন্ত্রিসভায় যোগ দেওয়ার, তাহলে মন্ত্রিসভায় যোগ দিয়ে, যদি আমাদের কাছে মন্ত্রিসভায় যোগ দেওয়ার সুযোগ না আসে, তাহলে মন্ত্রিসভার বাইরে থেকেও সরকারের কাছে পার্লামেন্টে দাঁড়িয়ে কতগুলো দাবি আমরা তুলতে চাই। আমাদের প্রথম কথা, আপনারা জানেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির হবে। অযোধ্যায় মন্দির হয়েছে, কেউ জোর করে আটকাতে যায়নি। কিন্তু যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে, সেই সুপ্রিম কোর্ট তার 3 বছর আগে 2016 সালে রায় দিয়েছিল আমাদের দেশে সম কাজে সম বেতন দেওয়ার আইন করতে হবে। কন্ট্রাকচুয়াল চাকরির নামে, ক্যাজুয়াল চাকরির নামে লোককে দিয়ে 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মজুরিতে কাজ করানো যাবে না। আপনাদের চারদিকে তাকিয়ে দেখুন, পার্মানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই। আপনাদের ঘরের যে ছেলে মেয়েরা এত লড়াই করে পড়াশোনা করছে, কি ভবিষ্যৎ বলুন তো চোখের সামনে? গ্র্যাজুয়েশন করবে, মাস্টার ডিগ্রি করবে,
করে একটা 6,000 টাকা 7,000 টাকা চাকরি পেলে ভাববে বোধ হয় আকাশের চাঁদ হাতে পেয়ে গেছি। সব চাকরি আপনি পঞ্চায়েতে দেখুন, পুরসভায় দেখুন, আপনি রেলে দেখুন, ব্যাংকে দেখুন, প্রাইভেট চাকরি দেখুন, চাকরি মানেই ক্যাজুয়াল চাকরি, কন্ট্রাকচুয়াল চাকরি। একই কাজ করার জন্য একজন পার্মানেন্ট চাকরিদার সে মাইনে পাবে 40,000, আর সেই কাজই কন্ট্রাকচুয়াল চাকরি আপনি মাইনে পাবেন 8,000 টাকা 10,000 টাকা। তাও কি যে কন্ট্রাকচুয়াল কাজ করবে তাকে 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করতে হবে, তার চাকরি যাওয়ার ভয় আছে, আজ বাদে কাল চাকরি থাকবে না, যখন তখন চাকরি চলে যাবে। আমরা বলছি যদি আমরা জিতেছি আমাদের প্রথম কাজ হবে 2016 সালে সুপ্রিম কোর্টের রায় সমকাজে সমবেতন। মোদির 303 জন এমপি ছিল, চাইলে করতে পারতো কিন্তু করেনি। আমাদের প্রথম কাজ হবে ওই আইনকে চালু করা, সমকাজে সমবেতনের আইন চালু করা, সমস্ত ক্যাজুয়াল চাকরি সমস্ত কন্ট্রাকচুয়াল চাকরিকে পার্মানেন্ট করা হবে, প্রত্যেককে স্থায়ী বেতন কাঠামোর মধ্যে আনা হবে। যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, যারা অতীতে বিজেপিকেও সমর্থন করেছেন, তাদেরকে বলছি বিজেপি আপনাকে বলেছিল রাম মন্দির উদ্বোধনের দিন আপনার বাড়িতে একটা প্রদীপ জ্বালাতে। যদি আমরা জিতি, যদি সমরেন্দ্রনাথ মণ্ডল জিতেছেন, যদি সমকাজে সমবেতনের আইন আমরা চালু করতে পেরেছি, তাহলে বছরে একদিন রাম মন্দির উদ্বোধনের দিন খালি নয়, বছরে 365 দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বলবে। কর্মসংস্থানের প্রদীপ, নিশ্চয়তার প্রদীপ, নিরাপত্তার প্রদীপ জ্বলবে আপনার বাড়িতে। আমাদের 2 নম্বর কথা, আপনারা জানেন কেরালা ভারতের একমাত্র রাজ্য যেখানে সরকার থেকে আইন করে দেওয়া আছে 650 টাকা করে ন্যূনতম মজুরি, তার নিচে ন্যূনতম মজুরি দেওয়া যাবে না। একদিন যদি কাউকে দিয়ে কাজ করানো হয় অন্তত পক্ষে 650 টাকা মজুরি দেওয়া হবে। আর কোন রাজ্যে এই আইন নেই। আর আমাদের পশ্চিমবাংলায় 200 টাকা 220 টাকা 30 টাকায় কাজ করতে হয়, সেই টাকাও পাওয়া যায় না, সেই টাকাও পাওয়া যায় না। সেই কাজ করার জন্য তৃণমূলকে কাটমানি দিতে হয়, মাটি কাটার কাজ করার জন্য, রাজমিস্ত্রির কাজ করার জন্য, সাফাই কর্মীর কাজ করার জন্য। একটার পর একটা গ্রাম খালি হয়ে যাচ্ছে, গ্রামকে গ্রাম বেটা ছেলেরা বাইরে কাজ করতে চলে যাচ্ছে, পরিবারকে ফেলে রেখে অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে। একটার পর একটা গ্রামের এই অবস্থা। আমরা বলছি যদি আমরা জিতি, যে কাজ আমরা কেরালায় করেছি, আমরা ফাঁকা আওয়াজ নয়, আমরা করেছি তাই বলছি, যে কাজ আমরা কেরালায় করে দেখিয়েছি সেই আইন গোটা ভারতে হবে। অন্তত পক্ষে 650 টাকা রোজকার মজুরি, 650 টাকার 1 পয়সা কম মজুরি দিয়ে কাউকে কাজ করানো যাবে না। আপনাকে আর আপনার গ্রাম ছেড়ে বাইরে চলে যেতে হবে না, নিজের গ্রামে, নিজের ঘরে, নিজের পরিবারের কাছে থেকে আপনি কাজ করবেন। 3 নম্বর কথা, আপনারা জানেন বামফ্রন্ট সরকার যে কাজ 1978 সালে করেছিল 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করা, 2004-এ ইউপিএ সরকার আসার পরে আমাদের সমর্থনে সেই কাজ আমরা গোটা দেশে চালু করতে পেরেছিলাম। রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার আইন, 12 ক্লাস অব্দি বিনা পয়সায় পড়াশোনা করার আইন। আমরা বলছি আগের বার আমরা 12 ক্লাস অব্দি চালু করতে পেরেছিলাম, এইবার আমরা জিতলে ওটাকে এগিয়ে নিয়ে গিয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করার আইন করা হবে। রাইট টু এডুকেশনের আওতায় গ্র্যাজুয়েশন পর্যন্ত আনা হবে। এবং তারপরে কংগ্রেস তার ইস্তেহারে বলেছে, রাহুল গান্ধী এখানেও যখন ন্যায় যাত্রা করছিলেন, রাহুল গান্ধী ঘোষণা করেছেন যদি ইন্ডিয়া জোটের সরকার তৈরি হয় তাহলে যে কোনো ছেলে মেয়ে আমাদের দেশে তার পড়াশুনো, যার যতদূর অব্দি পড়াশোনা করার ইচ্ছে, পড়াশোনা শেষ করার পরে প্রত্যেকের জীবনের প্রথম কাজ, প্রথম চাকরি, প্রথম উপার্জনের দায়িত্ব নেবে আমাদের দেশের সরকার। প্রথম চাকরির দায়িত্ব আমাদের দেশের সরকার নেবে। মানে বামপন্থীদের দাবি মেনে 12 ক্লাস অব্দি থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা বিনা পয়সায়, তারপরে জীবনের প্রথম চাকরির গ্যারান্টি নেবে ইন্ডিয়া জোটের সরকার। এই কাজ আমরা করছি। আমাদের 3 নম্বর কথা। 4 নম্বর কথা আপনাদের বলছি, আপনারা জানেন আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি বামপন্থীরা আমরা যেখানে যেখানে শিখবো আমরা চেষ্টা করি যে 5 কোটি টাকা করে বছরে একজন এমপি পান নিজের এলাকায় কাজ করার জন্য, মানে 5 বছরে 25 কোটি টাকা। বামপন্থী এমপিরা চেষ্টা করবেন প্রত্যেকজন এমপি যেখানে যেখানে আপনারা নির্বাচিত করবেন, এই যে 25 কোটি টাকা বছরে, 25 কোটি টাকার মধ্যে 3 ভাগের 1 ভাগ টাকা বরাদ্দ করবেন তারা তার এলাকায়, বিশেষ করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে, মেয়েদের স্কুল তৈরি, মেয়েদের জন্য কলেজ তৈরি, স্বাস্থ্যকেন্দ্র তৈরি, আইসিডিএস সেন্টারগুলোকে জোরালো করা, মেয়েদের জন্য বিভিন্ন হাতের কাজ, সেলাই থেকে শুরু করে, মেকআপ থেকে শুরু করে, বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণের সেন্টার তৈরি করা থেকে শুরু করে, বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ, স্বনিযুক্তি গ্রুপ তৈরি করে তাদেরকে সেখানে স্বাবলম্বী করা। এই কাজগুলো করার জন্য 3 ভাগের 1 ভাগ টাকা আমাদের সরকার বরাদ্দ করবে। 5 নম্বর কথা, আপনারা জানেন আমাদের দেশে গত 10 বছরে মানবাধিকার কর্মী থেকে শুরু করে
সাংবাদিক থেকে শুরু করে বিরোধী দলের নেতা থেকে শুরু করে একের পর এক মানুষ তারা বিজেপি সরকারের হাতে বিনা দোষে বছরের পর বছর জেলে বন্দী থেকেছেন। একটার পর একটা মামলায় সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে তাদের গ্রেপ্তারিকে বেআইনি বলে। কেউ কেউ জেল থেকে ছাড়া পাচ্ছেন, অনেকে এখনো জেলে ছাড়া পাননি। অন্যদিকে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে যে সমস্ত বড় বড় মাফিয়ারা, তারা বিজেপিতে যোগ দিয়ে ওই প্রফুল্ল প্যাটেল থেকে শুরু করে, ওদিকে হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে, নারায়ণ রানে থেকে শুরু করে, আমাদের এখানে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি যারা করেছে, তারা বিজেপিতে যোগ দিয়ে ভেবেছে সারা জীবনের জন্য বেঁচে গেছে, তাদের আর কিছু হবে না। আমরা বলছি, আমরা জিতলে সমস্ত সাংবাদিক, মানবাধিকার কর্মী, মহিলা আন্দোলনের কর্মী, দলিত আন্দোলনের কর্মী, যারা যারা বিনা অপরাধে জেল খাটছেন, সঙ্গে সঙ্গে আমাদের সরকার শপথ নেওয়ার পরের মুহূর্তে প্রত্যেককে বিনা শর্তে জেল থেকে মুক্তি দেওয়া হবে। এবং বিজেপির যে বড় বড় নেতাগুলো যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে বিজেপিতে যোগ দিয়ে ভেবেছে তারা বেঁচে গেছে, ইডি সিবিআই মামলা বন্ধ করে দিয়েছে। প্রতিটা ইডি সিবিআই মামলার ফাইল খুলবে, প্রতিটা চোরের বিরুদ্ধে ব্যবস্থা হবে, প্রতিটা চোর জেল থাকবে, কেউ বিজেপির পায়ে দায়িত্ব দিয়ে জেল থেকে বাঁচতে পারবে না। এই কাজগুলো সহ যে বিভিন্ন কাজ আমরা করতে চাই, সেগুলো করার জন্য এই লড়াই আপনারা আমাদের পাশে থাকুন। আমি শেষ আপনাদেরকে দুটো কথা বলে আমার কথা শেষ করছি। এক, আপনারা দেখবেন চারদিকে এখন গরুচোরগুলো বলে বেড়াচ্ছে যদি ওরা হেরে যায়, যদি আমরা জিতি, তাহলে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যেতে পারে। এবছর ওরা বরাবর বলতো ওরা নাকি মমতা ব্যানার্জির মুখ দেখিয়ে ভোট করে, লোকে নাকি মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে ভোট দেয় ওদেরকে, ছবি দেখে। এবছর দেখছি এবার আর মমতা ব্যানার্জির ছবি নিয়ে ঘুরছে না, এবার প্রত্যেকের দেওয়ালে একটা করে ঘটের ছবি আঁকছে, মমতা ব্যানার্জির মুখের বদলে ঘটের মুখ আঁকছে। আবার একটা বড় একটা থার্মোকলের ঘট বানিয়েছে কোথাও কোথাও। ওরা ওই ঘট নিয়ে গায়ে একটা বোর্ড ঝুলে যায় লক্ষ্মীর ভান্ডার বলে, ঘট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে ওরাও বুঝে গেছে এখন মমতা ব্যানার্জির মুখ থেকে যত লোক ভোট দেবে ওদেরকে, থার্মোকলের ঘট দেখলে তার থেকে বেশি লোক ওদের ভোট দেবে। কিন্তু আপনাদের বলছি, ওই টাকাগুলো কোনো নেতা মন্ত্রীর বাবার টাকা নয়, ওগুলো মানুষের টাকা, মানুষ পাচ্ছেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তপশিলি মানুষের জন্য স্কলারশিপ, ছেলে মেয়েদের জন্য বাংলায় চালু করেছিল বামফ্রন্ট সরকার। কোনোদিন বামপন্থীরা এই কথা বলেনি যে কোথাও আমরা হেরে গেলে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বন্ধ হয়ে যাবে। আমরা আপনাদের কাছে বলছি, এবং এই কথা খালি আপনারা শুনলে হবে না, আপনাদের সবার কাছে আবেদন করছি, জনে জনে এই কথা পৌঁছে দিতে হবে। আমাদের দিদিরা যারা আছেন এখানে আমাদের কথা শুনছেন, যে বোনেরা আমাদের কথা শুনছেন, আপনাদের সবাইকে বলছি, আপনাদের বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে এই কথা পৌঁছে দিতে হবে। আমরা জিতলে, সমরেন্দ্রনাথ মণ্ডল জিতলে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কোনো সরকারি প্রকল্পের একটা নয়া পয়সা কোথাও বন্ধ হবে না। সরকারি প্রকল্পের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন, আরো ভালো করে পাবেন, কারো ক্ষমতা হবে না একটা নয়া পয়সা বন্ধ করার। খালি কি বন্ধ হবে? আজকে একটা সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে যে তৃণমূলকে আগে টাকা দিতে হয়, ওদেরকে আগে আপনি টাকা দেবেন, তারপর লক্ষ্মীর ভান্ডারের লিস্টে নাম উঠবে, ওদেরকে আগে টাকা দেবেন, তারপর ইন্সপেকশন হবে, আপনার বাড়ি তৈরি চেক তৈরি হয়ে আসবে। এই যে তৃণমূলকে টাকা দিতে হয়, এই তৃণমূলের এই তোলাবাজি বন্ধ হবে। তৃণমূলের মিটিং মিছিলে না গেলে আপনার লক্ষ্মীর ভান্ডার থেকে নাম কাটা যাবে, এই জুলুমবাজি বন্ধ হবে। বিনা শর্তে যার যার সরকারি প্রকল্পে যা সুবিধা পাওয়ার কথা, সমস্ত সুবিধা কাউকে এক পয়সা না দিয়ে আপনারা সেই সুবিধা পাবেন। এবং আমার শেষ কথা আপনাদেরকে বলছি, দেখুন হিন্দিতে একটা কথা আছে, লাতকে ভূত বাতসে নেই মানতে। এই মগরাহাট থেকে শুরু করে জয়নগরের বিস্তীর্ণ অঞ্চলে অনেক আঘাত, অনেক আক্রমণের সামনে আমাদের পার্টির কমরেডরা, আরএসপির কমরেডরা, বিভিন্ন আমাদের কর্ণাটকের কমরেডরা তারা করেছেন। বহু ক্ষেত্রে আমাদেরকে রক্তাক্ত হতে হয়েছে, খুন হতে হয়েছে, আমাদের অনেক আপনজনকে জেল খাটতে হয়েছে, দিনের পর দিন বিনা বিচারে, বিনা মামলায় ঘর ছাড়া থাকতে হয়েছে। আবার এত কিছুর পরেও মাথা উঁচু করে আমরা লড়াই করে গেছি। পঞ্চায়েতে মানুষ দেখেছেন যে তৃণমূলের ফাঁকা মাঠে গোল দেওয়ার দিন শেষ হয়ে গেছে। এইবার বলছি, পঞ্চায়েতে তৃণমূলের গোল আমরা আটকেছি, লোকসভায় পাল্টা তৃণমূলের জালে বল ঢোকাতে হবে, তৃণমূলকে গোল দিতে হবে। ওরা যে ভাষা বোঝে, আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক। শান্তিপূর্ণভাবে ভোট হলে ভালো কথা, কিন্তু যদি শান্তিপূর্ণভাবে ভোট না হয়, তাহলে যে ভাষা ওরা বোঝে ওদের সঙ্গে সেই ভাষায় কথা বলে বুথকে রক্ষা করতে হবে। আর এইটা করতে গিয়ে আপনাদের সোজা কথা, সোজা ভাষায় বলছি, দু চারটে মামলা মোকদ্দমা কেস কামারি হবে না। তৃণমূলের দৌড় আপনাদের জানা আছে, পুলিশ না থাকলে ওদের দু পয়সার অকাত নেই। পুলিশকে দিয়ে দু চারটে মামলা মোকদ্দমা কেস কামারি ওরা করবে। আপনাদেরকে পরিষ্কার বলছি, ওই নিয়ে ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না। জানবেন পঞ্চায়েতের তৃণমূলের বিরুদ্ধে লড়তে গিয়ে মামলা মোকদ্দমা কেস কামারি যা হয়েছে, আমাদের পার্টি দায়িত্ব নিয়েছে। লোকসভাতেও
তৃণমূলের হাত থেকে নিজের বুথকে রক্ষা করতে গিয়ে মামলা মোকদ্দমা কেস কাওয়ারি যা হবে বুঝে নেওয়ার দায়িত্ব আপনার নয়, বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের পার্টির দায়িত্ব, আমাদের দায়িত্ব যাবতীয় মামলা মোকদ্দমা কেস কাওয়ারি বুঝে নেওয়ার। ওরা যে ভাষা বোঝে ওদের সঙ্গে সেই ভাষায় কথা বলে বুথকে রক্ষা করতে হবে। এবং খালি আমাদের কর্মী না, যদি অন্য কোনো দলের কর্মী আমাদের কথা শোনেন তাদেরকেও বলছি, তৃণমূলের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি কোনো রকম ফলস কেস থেকে শুরু করে কোনো ঝামেলায় আপনাকে পড়তে হয়, জানবেন আপনার দল আপনার পাশে থাকুক কি না থাকুক, আমরা আপনার পাশে থাকবো, আমাদের দল আপনার পাশে থাকবে, বামফ্রন্ট আপনার পাশে থাকবে। সবার কাছে আবেদন করছি, কাঁধে কাঁধ রেখে বুথকে রক্ষা করে আপনারা তৃণমূলের হাত থেকে যদি বুথকে রক্ষা করতে পেরেছেন তাহলে বাংলাকে রক্ষা করতে পারবেন। বুথকে রক্ষা করতে হবে, বাংলাকে রক্ষা করতে হবে। জয়নগর থেকে কোদাল বেলচা চিহ্নে ভোট দিয়ে আপনারা সমরেন্দ্রনাথ মণ্ডলকে আপনারা জিতিয়ে পাঠান। এই আবেদন করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার। কমরেড সুচন্দন এখন কমরেড শতরূপকে নিয়ে তোমাকে সীতাকুণ্ডু যেতে হবে, দেরি করে না, উনি যাচ্ছেন। আমাদের সবার পক্ষ থেকে কমরেড শতরূপ ঘোষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আর একটুখানি অপেক্ষা করতে হবে। কমরেড আমাদের একজন অতি ক্ষুদে একজন শিল্পী আছে যে হুইসাল হবার গানটা